আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতে নির্বাচন। ডিসেম্বর নয়, জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। ঈদের পর বিভাগীয় সমাবেশ সহ নতুন কর্মসূচি ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। ইসিতে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমের উদ্যোগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল। দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও মুক্তচিন্তার প্রতীক হিসেবে স্বীকৃতি। এবং দুবাইয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সেমি ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশের আসল চেহারাটা বের করে আনা ও দৈনন্দিন জীবন সহজ করে আনার চেষ্টা করছে সরকার। মুস্তফা মল্লিকের রিপোর্ট। 2024-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর সরকার পতনের এক দফা আন্দোলন। আগস্টে সরকার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় 7 মাস। এই 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন খাতে সংস্কার ও নির্বাচন সহ নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে। জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের উপর দেশের মানুষের আস্থা রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য অটুট রয়েছে এবং সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার, এর মতে আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা চাই কোনো বেওয়ারিশ লাশ যেন না থাকে, এটা আমরা কামনা করি। তিনি বলেন, আমরা এমন একটা সমাজ বানাই যেখানে আঞ্জুমান মফিদুল ইসলামের কাজ আর নাই, এটাই আমাদের লক্ষ্য।
কারো লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে। রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান JR টাওয়ারের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা। এ সময় উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি মুফলে আর উসমানী এবং সহসভাপতি গোলাম রহমান উপস্থিত ছিলেন। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারোর না থাকে, এটা আমরা একটা মনে করি। আমরা এমন একটা সমাজ বানাই যে আঞ্জুমান মফিদুল ইসলামের কাজ আর নাই, এটা আমাদের লক্ষ্য। দাফন করে অত্যন্ত সুন্দর কথা, বেওয়ারিশ হওয়ার আগে থেকে আমরা রক্ষা করতে পারি যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে, তার একটা সম্মানজনক ভাবে দাফন করবে। এতে আঞ্জুমানের মফিদুল ইসলামের কর্মকাণ্ডের কোনো ব্যাঘাত হবে না, বরং আমরা তাকে সম্মান দেখাবো এই জন্য যে তার এই জিনিসটা আমাদের চোখে তুলে ধরার জন্য। আমরা তাহলে আঞ্জুমানের মফিদুল ইসলাম নাহলে আমরা জানতাম না এই লাশের কি হয়েছিল। ওরা থাকাতে অন্তত আমরা জানলাম যে এটা সম্মানজনক ভাবে তাকে দাফন করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয় জুনের মধ্যে নির্বাচন সম্ভব। তিনি বলেছেন, গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা তত বাড়ছে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যে যাই ভাবুক শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচিত কর আইনজীবীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। পরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন নেতারা। ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব? নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে, যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে, তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে। নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য বিষয়েও প্রশ্ন ছিল বিএনপির এই নীতি নির্ধারকের কাছে। ছাত্রদের দ্বারা গঠিত আরো রাজনৈতিক দল হয়েছে, হয়তো আরো হবে, তারাও তাদের চিন্তা নিয়ে আসবে, জনগণের সামনে দাঁড়াবে, কথা বলবে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে, এবং সংসদে সেগুলো পাশ করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঈদের পর বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নেতারা জানিয়েছেন, নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কার্যক্রম শেষে নির্বাচন কমিশনে আবেদন করা হবে। পুরো রোজার মাস ইফতার পার্টি সহ নানা কর্মসূচি পালন করবে দলটি। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ তুর্কিদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। রাজধানীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠেছে, এরপর কি করছেন নতুন দলের নেতারা। আহ্বায়ক কমিটির বৈঠকগুলোতে আগামী সব কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রত্যেকটি টিম তাদের জায়গা থেকে সামগ্রিকভাবে সিদ্ধান্তটি নিবে, এই রেসপন্সিবিলিটি নিবে এবং সেই অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করবে। তো আমাদের যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, এই যে দুটি টিম পুরো বাংলাদেশ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, তারা তাদের জায়গা থেকে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে প্রক্রিয়াটি মিটিংটি সেটি শুরু হবে, এবং এটির মধ্য দিয়ে আমরা আগামী দিনে অন্তত আগামী এক সপ্তাহ বা এক মাসের কর্মসূচি কি হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে নির্ধারণ করব। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, রোজার মাসে তারা ইসির নিবন্ধন পেতে প্রয়োজনীয় কাজের পাশাপাশি
ইফতার পার্টি কর্মসূচি থাকছে, আর 26শে মার্চ ঘিরে থাকছে বিশেষ অনুষ্ঠান। একটা নতুন দল যদি মনে করে যে তার ঢাকা থেকে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে তৃণমূলে পৌঁছাবে, এটা হচ্ছে ভুল কোনো কিছু হতে পারে না। তো আমরা মনে করি যে এটা রোড মার্চ বলেন, পদযাত্রা বা এই ধরনের কর্মসূচি যেটা আসলে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে, এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এই দলের নামটি সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত। 26শে মার্চ নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। আমরা একটা সারা দেশে আমরা সাংগঠনিক কর্মসূচি দিব। আমরা ঢাকায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে। আমরা এটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেব কর্মসূচির ধরন কেমন হবে। তবে আমাদের মোটামুটি অনেক বড় কর্মসূচি হবে 26শে মার্চকে নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আগ্রহী নেতারা চাইলে এনসিপিতে আসতে পারবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। আফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে ওই আদেশ দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ। আইনজীবীরা জানিয়েছেন দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেয়েছেন বেগম খালেদা জিয়া। বাছারু মান্নার রিপোর্ট। 2018 সালের 29শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেন পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সাজা দেওয়া হয় মামলার অন্য 3 আসামি হারিস চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খানকে। গত বছরের 27শে নভেম্বর খালেদা জিয়া সহ 3 জনকে খালাস দেন হাইকোর্ট। খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুদক। শুনানি শেষে আদেশ দেন সর্বোচ্চ আদালত। খালাসের বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। অর্থাৎ বেগম খালেদা এখানে যেতেছেন এবং দুদকের আপিল রিজেক্ট করেছে, ডিসমিস করেছে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন খালেদা জিয়া ও দুদকের আইনজীবী। পরের দিন পরে ন্যায় বিচার পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হয়রানির সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে। অ্যাকর্ডিং টু মেরিট আমরা তো চেষ্টা করেছি, পারলাম না। কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার নাই। ক্ষমতার অপব্যবহার যদি না থাকে তাহলে 5-2 সাজা হবে না। 2010 সালের 8ই আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করে দুদক। মামলায় ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ করা হয়। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন, জানান ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহবিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ইইউ। রোহিঙ্গা ইস্যুতে সবার জন্য লাভজনক একটি অবস্থান বের করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও তিনি বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সুশাসনের দিকে পরিবর্তনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সাহায্য করতে চায়। আমরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে $68 মিলিয়ন সহায়তা দিচ্ছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে বাংলাদেশের পাশে থাকবে ইইউ। রোহিঙ্গা ইস্যুতে সব পক্ষের একটি লাভজনক উপায় বের করতে আগ্রহী ইইউ। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের শান্তি ও উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদদের নিয়ে তার দলের রাজনীতি করার প্রয়োজন নেই। যাদের রাজনীতি করার দরকার তারা করুক। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদের রক্তের সঙ্গে বেইমানি হয় এমন কাজ কেউ যেন না করেন, দেশবাসীকে অনুরোধ জানান তিনি। আমরা ঘোষণা দিয়েছিলাম যে সকল শহীদ পরিবারের আমরা সদস্য, শুধু শহীদ না,
যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই। মরণোত্তর স্বাধীনতা পদক 2025 পাচ্ছেন আবরার ফাহাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 2019 সালের অক্টোবরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন। পোস্টে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না আবরার। দেশে বিলুপ্ত বন্যপ্রাণী ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর বন ভবনে আলোচনায় তিনি বলেছেন, বনভূমি ও বন্যপ্রাণীর সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বন্যপ্রাণী সংরক্ষণে মধুপুর শালবনে নতুন করে 150 একর এলাকায় প্রকৃতি বান্ধব বনায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিতের আহ্বান জানিয়ে বন বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেন উপদেষ্টা। বিশ্ব বন্যপ্রাণী দিবসের এবারের প্রতিপাদ্য বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন। এর আগে এসো চিনি বন্যপ্রাণী এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনরা অংশ নেন। বন্যপ্রাণী যেন বনেই প্রাথমিকভাবে থাকে, তার জন্য যেন আবাসস্থল সৃষ্টি হয়, বনটা যেন আমরা তার জন্যই ছেড়ে দিই, এইগুলো দর্শন নিয়ে মূলত আমরা কাজ শুরু করেছি। 31টা বন্যপ্রাণী বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এই কথাগুলো আমরা আর বেশি দিন বলবো না। আমরা যেগুলো সম্ভব হয় সেই বন্যপ্রাণীগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনার কাজটা শুরু করতে চাচ্ছি। 1971-এর 3রা মার্চ ঢাকার রামপুরায় টিভি সেন্টারের সামনে মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় গুলিতে শহীদ হন ফারুক ইকবাল। আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের সে সময় জিএস ফারুক ইকবালকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার এত বছর পরেও কেন কোনো রাষ্ট্রীয় সুবিধা নেয়নি তার পরিবার? ইফতেখার উদ্দিনের প্রতিবেদন। 1971-এর 3রা মার্চ সকালে রামপুরার টিভি সেন্টারে নিয়ন্ত্রণ নিতে আসে দখলদার বাহিনী। মায়ের হাতে তৈরি সকালের নাস্তা রেখেই মিছিল নিয়ে প্রতিবাদে ছুটে গিয়েছিলেন আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। সেই মিছিলেই গুলিতে শহীদ হন তিনি। প্রথম পতাকা উত্তোলনের পরদিন ইতিহাসে লেখা হয় শহীদ ফারুকের নাম। চ্যানেল আইকে শহীদ ফারুক ইকবালের ভাই জানান, কোনো রাষ্ট্রীয় সহায়তা গ্রহণ না করার কথা। বাড়তি সুযোগ সুবিধা আমরা পাইনি এবং আমরা চাইও না। আমি একটা ফর্ম আনছিলাম কল্যাণ ট্রাস্ট থেকে, আমি আব্বাকে না আমার দরকার নেই, তো আমার ছেলে তো দেশের জন্য চলে গেছে, আমি ওর নাম দিয়ে কেন টাকা খাবো, আমার দরকার নেই। ওই ফর্মটা আমার ঘরে এখন আছে, সবুজ রঙের ফর্ম, আব্বা সই করেন এখন। এবং ও মারা যাওয়ার পরে রেশন কার্ডটা পর্যন্ত আব্বা উঠায় রাখছে, এই রেশন কার্ডে 8 রেশন উঠবেন। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান এই শহীদ পরিবারের সদস্য। মুক্তিযুদ্ধ বিষয়ক যে সমস্ত বই পুস্তক, ওরা তো দেখেনি মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, অনেক বাজার পুস্তকে বই পুস্তকে লিপিবদ্ধ আছে এগুলি। তো ওই বইগুলি ওরা কালেকশন করে যেন পড়াশোনা করে সব জানতে পারবে কীভাবে বাংলাদেশ স্বাধীন হলো। মহান এই দেশপ্রেমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালে প্রতিষ্ঠিত হয় শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলে বর্তমানে 570 মতো ছেলেমেয়ে পড়ালেখা করে। শহীদ ফারুক ইকবাল স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসাবে বিবেচিত। তো প্রতি বছর 3রা মার্চ আমাদের বিদ্যালয়ে কর্মসূচি থাকে। রাজপথে আন্দোলন শুরু করার সময় শহীদ ফারুক ইকবাল বলেছিলেন, যদি তার মৃত্যু হয় সেই সমাধি যেন রাজপথেই হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী মৌচাক মোড়ে তাকে সমাহিত করা হয়েছে। তার পাশেই শায়িত রয়েছেন
স্বাধীনতা যুদ্ধের শেষ শহীদ তসলিমও। কবিগুরুর ভাষায় বলতে হয়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ভয় নাই। রাজধানীর মৌচাক মোড় থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবারের আয়োজন আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টস। আর শুরুতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দু 2023-এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার দুবাইয়ের মাঠে ফাইনাল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে দেখা হচ্ছে দুই পরাশক্তির। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল 3টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুইবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দুই দেশ, ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সেমি শুরু 48 ঘন্টারও কম সময়ে অস্ট্রেলিয়া জেনেছে সেমির ভেন্যু ও প্রতিপক্ষ নাম। নিয়মিত 5 তারকাবিহীন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে 3.5 শতাধিক রানের টার্গেট অতিক্রম করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ইনজুরিতে দল থেকে ছিটকে পড়া ওপেনার ম্যাথু শর্টের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে স্পিনিং অলরাউন্ডার কুপার কনলিকে। অন্যদিকে হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে ভারত সবকটি ম্যাচে দুবাইয়ে খেলার বাড়তি সুবিধা পাচ্ছে। দুবাইয়ের স্পিনিং উইকেটে 4 স্পিনার খেলিয়ে নিউজিল্যান্ডকে নাকাল করেছে তারা। সেমিতেও সেই একই ফর্মুলায় হাঁটার জোর সম্ভাবনা ভারতীয়দের। টুর্নামেন্টের 2 সেমি ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টাইগারদের হেড কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপক্ষের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে 12তম বোর্ড সভা শেষে জানিয়েছেন পরিচালক নাজবুল আবেদিন ফাহিম। পূর্বাঞ্চলে নির্মিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি করারও সিদ্ধান্ত হয়েছে। নারী উইংয়ের দায়িত্ব থেকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের হেড করা হয়েছে হাবিবুল বাশা সুমনকে। আদিল আহমেদ শানের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফেরা বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তির বিষয়গুলো ছিল বিসিবির 12তম বোর্ড সভার মূল ইস্যু। পাকিস্তানের লেগ স্পিন কোচ মোস্তাক আহমেদকে রেখে দেওয়ার পাশাপাশি হাই প্রোফাইল ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সভায়। তবে অধিনায়ক নাজবুল শান্তর বিকল্প নিয়ে বোর্ড কর্তারা না ভাবলেও সাদা পোশাকের ক্রিকেটকে উৎসাহ দিতে প্রায় 100 চুক্তিবদ্ধ টেস্ট ক্রিকেটারদের বেতন ভাতা বাড়াতে যাচ্ছে বিসিবি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি মধ্যে করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করবো। আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। নারী ক্রিকেটের দায়িত্ব থেকে সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছে 12তম সভায়। হাবিবুল বাশার আগে যে আমাদের ওমেন্স ডিপার্টমেন্টটা দেখতো, তাকে মুভ করে আমরা হেড অফ গেম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম কোঅর্ডিনেটর গেম ডেভেলপমেন্ট করা হয়েছে। বিপিএল সিজন 11-এর অনিয়ম নিয়ে বোর্ড কর্তারা আশানুরূপ জবাব দিতে না পারলেও পূর্বাঞ্চলে নির্মিত শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা মাঠে গড়িয়েছে। প্রথম দিনেই চমক দেখিয়েছে অগ্রণী ব্যাংক, গুলশান ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক। অগ্রণী ব্যাংকের কাছে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ঢাকা মোহামেডানকে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংকের কাছে হেরেছে রূপগঞ্জ টাইগার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীকে 6 উইকেট হারিয়ে চমক দেখিয়েছে অগ্রণী ব্যাংক। প্রথমে ব্যাট করে 234 রানে অল আউট হয় আবাহনী। অধিনায়ক সৈকত 73 এবং পারভেজ ইমন করেন 50 রান। 44 রানে 4 উইকেট নেন শহীদুল। জবাবে ওপেনার ইমরুল কায়েসের 94 রানের দুর্দান্ত এক ইনিংসে সহজেই ম্যাচ জিতে যায় অগ্রণী ব্যাংক।
বিকেএসপিতে শক্তিশালী মোহামেডানকে 107 রানে হারিয়ে প্রিমিয়ার লিগে দারুণ অভিষেক হয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের। তারুণ্য নির্ভর গুলশানের 50 ওভারে 298 রানের জবাবে মোহামেডান অল আউট হয় 191 রানে। আরেক ম্যাচে 220 রানের পুঁজি গড়েও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 4 রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। তারা অল আউট হয়েছে 216 রানে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি হৃদয়ের কাছে। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, রাহুল রয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আই স্পোর্টসে। এবারে অন্যান্য প্রসঙ্গ। ইফতারে নগরবাসীর অন্যতম অনুষঙ্গ হালিম। রাজধানীতে হালিমের চাহিদার শীর্ষে কলাবাগানের মামা হালিম। পরাগ আজিমের রিপোর্ট। 1972 সালে প্রতিষ্ঠার পর থেকেই জনপ্রিয় কলাবাগানের মামা হালিম। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে মামা হালিম ধরে রেখেছে তাদের গুণগত মান। ইফতারেও নগরবাসীর চাহিদা থাকে মামা হালিমের। একটু টেস্ট একটা ভিন্ন, এই জন্য মানে এটা ইফতারের সময় আমরা খেতে পছন্দ করি এবং সেই জন্য নেওয়া আর কি। স্বাভাবিকের মধ্যে 200, 250, 300 এভাবে আছে, তো চাইলে সবাই যার যার অনুপাতে প্রয়োজন মতো নিতে পারবে, এটা হচ্ছে স্বাভাবিকতা। দূর থেকে আসা অনেকেও কিনে নিয়ে যান এই মামা হালিম। মামা হালিম তো নাম আছে আগে থেকে, আমরা আইসি অনেক দূর উঠতে শনিক রাতে। মানে এর আগে আমি একবার নিয়েছিলাম, খুব ভালো, এটা টেস্টটা খুব ভালো, তাই চাইছি এবার আম্মুকে নিয়ে আসার জন্য, তা আম্মুকে নিয়ে আসা হলো। ইফতারে মামা হালিমের সর্বনিম্ন দাম 200 টাকা আর সর্বোচ্চ দাম 2000 টাকা। আমরা মধ্যবিত্ত বলতে সর্বসাধারণের জন্য হালিমটা করি, প্রাইসটা নির্ধারণ করি। সবচেয়ে কম প্রাইসের মধ্যে সবচেয়ে থেকে ভালো হালিমটা দেওয়াটাই হলো আমাদের উদ্দেশ্য, এবং প্রাইসটা আমরা সেভাবেই তৈরি করি যেন সর্বসাধারণ নিতে পারে। তবে রাজধানীতে আরও কিছু হালিমের দোকান ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন, বললেন জেলেনস্কি। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ। সংবাদে পরিবেশগত ন্যায় বিচারের জন্য সারা বিশ্বকে একতাবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আপহোল্ডিং এনভায়রনমেন্টাল জাস্টিস দ্য রোল অব জাজেস ফর এ সাস্টেইনেবল ফিউচার শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের ম্যানগ্রোভ বন, সুন্দরবন রক্ষায় যথাযথ আইন প্রণয়ন প্রয়োজন। সেমিনারে ব্রাজিলের ন্যাশনাল হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারম্যান বেঞ্জামিনও পরিবেশ রক্ষায় দেশগুলোকে আইন প্রণয়নে একসাথে কাজ করার পরামর্শ দেন। সেমিনারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। I have committed myself to strengthening the judiciary's independence and efficiency through reform. So too must we recognize that environmental justice demands a unified global response. ঐতিহ্যবাহী ও বিখ্যাত রেস্টুরেন্টের অংশগ্রহণে তৃতীয়বারের মতো গ্রেন ইফতার বাজার পাওয়ার পায় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুড পান্ডা। রাজধানীর বনানীতে সোয়াট ফিল্ডে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ফুড পান্ডা বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারিন রেজা, জুবায়ের বি এ সিদ্দিকী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ফুড পান্ডা অ্যাপের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন রেস্টুরেন্টের ইফতার সামগ্রীর পাশাপাশি দেশের নামকরা ও জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্টের খাবার কেনার সুযোগ মিলবে। এছাড়াও এই উৎসব থেকে খাবার কেনার সময় বিশেষ ছাড়ও পাবেন গ্রাহকরা। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল 83 বছর। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রব 1971 সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। 5ই মার্চ জোহরের নামাজের পর সেনাগঞ্জের বিপরীতে AHQ মসজিদে তার জানাজার নামাজ হবে। এবার নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ। লন্ডনের ল্যাঙ্কেস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে সম্মেলন শেষে বিবিসিকে এই কথা বলেন জেলেনস্কি। তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করেছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজাচেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। ইটালির ভেনিসের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব ভেনিস কার্নিভাল। প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয় এই উৎসব, চলে 2 সপ্তাহ। এবছর একটু দেরিতে শুরু হলেও উৎসবকে ঘিরে ব্যাপক মানুষের সমাগম হয় পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিসে। স্থানীয় পৌরসভার সূত্রে জানা গেছে প্রতিদিন গড়ে 1 লক্ষ পর্যটক ভেনিসে আসেন কার্নিভাল উদযাপন করতে। ইটালির বিখ্যাত কবি, লেখক, দার্শনিক মিস্টার জাকমো কাজানোভার স্মরণে এবারের কার্নিভালের শিরোনাম করা হয়েছে ইল টেম্পো দি কাজানোভা বা কাজানোভার সময়। ভেনিসে জন্ম নেয়া কাজানোভার 300তম জন্মদিন উপলক্ষে এই শিরোনাম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভেনিসের মেয়র মিস্টার লুইজি। মঙ্গলবার কার্নিভালটি শেষ হচ্ছে। এভাবেই নেচে গেয়ে কার্নিভাল উৎসবে সমাপ্তি ঘটতে যাচ্ছে। এবার কৃষি সংবাদ। সাতক্ষীরায় আম গাছ ভরে গেছে মুকুলে, চারদিকে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। সাতক্ষীরার প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। সাতক্ষীরা অঞ্চল থেকে শীত বিদায় নেয় অন্য এলাকার চেয়ে কিছুটা আগে। আম গাছে মুকুল আসা, গুটি ধরা ও পাকা শুরু হয় আগে ভাগেই। সাতক্ষীরা জেলায় জানুয়ারির মধ্যভাগ থেকেই আম গাছে মুকুল আসলেও এবার এসেছে ডিসেম্বর মাসের শেষে। 15-20 দিন মতন বোলটা আমাদের সাতক্ষীরা জেলায় অ্যাডভান্স হয়ে গেছে। এবছর আমাদের হাতে গোবিন্দ এবং নেওয়ালা যদি দুর্যোগ না হয় ইনশাল্লাহ অনেক বেশি হবে, ইমফিওর ভাগটা কম হবে। মাঘের থেকে মনে করেন ফাল্গুন মাসের 15 পর্যন্ত বইল কম বেশি থাকবে, তারপর আস্তে আস্তে মনে করেন বইলগুলো পড়ে যাবে, গুটি গেঁচে যাবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন বেশি হবে বলে আশা করছেন বাগান মালিকরা। আমের সময় আসলে একটু আলাদাভাবে আমরা একটু কিছু পরিচর্যা করি, মুকুলের ব্যাপারগুলো দেখি, তারপরে গুটি আসে, ফলের ব্যাপারগুলো আমরা একটু দেখে থাকি। সাতক্ষীরার যে আমটা সুনাম নষ্ট করে কিছু অসাধু ব্যবসাদাররা আগাম কিছু আম ভেঙে তারা বাজারে বিক্রয় করে। এই কারণে আমাদের সাতক্ষীরার আমটা সদরের ভেতরে এই আমটা আমরা রেট পাই না, দাম পাই না। আম বাগান পরিচর্যা ও রোগবালাই নিয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের সাতক্ষীরা থেকে প্রথম আমের রপ্তানিটা শুরু হবে এবং গোবিন্দভোগ এবং হিমসাগর দিয়ে এই রপ্তানিটা শুরু হবে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি এই সমস্ত দেশে আমাদের এই আমগুলো রপ্তানি হয়ে থাকে। এবছর সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। পোল্ট্রি হ্যাচারি ও পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্যে ভয়াবহ অস্তিত্ব সংকটে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গজারিয়া খাল। দুর্গন্ধ আর দূষণে চরম হুমকিতে জনস্বাস্থ্য। দীর্ঘদিন প্রকাশ্যে বেআইনি ও পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও নেই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় নদী হিসেবে কদর ছিল গজারিয়া খালের। মাছ ধরা, ফসলের সেচ দেওয়া সহ নিত্য প্রয়োজনে ঐতিহ্যবাহী এই খালের পানিই ছিল স্থানীয়দের ভরসা। তবে কালের বিবর্তন আর প্রভাবশালীদের লোভে ধুঁকছে খালটি। শুধু গৃহস্থালী বর্জ্যই নয়, রাতের আধারে ফেলা হচ্ছে চাপড়িগঞ্জের পোল্ট্রি হ্যাচারির ময়লা আবর্জনা আর পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য। চলাফেরা করা যায় না, তাই বলা যায় না, আমার নামা যায় না। পেপার মিলটা যে হয়েছে এর যত আবর্জনা, যত পয়জন, মনে করেন যে পরিবেশ দূষিত করে ফেলে দিচ্ছে। মুরগি মারে,
মাছি হয়, মাছির জ্বলা ভাত খাওয়া যায় না। মাছ একটা পোকা প্রাণী কিন্তু থাকতে পারে না, মানে মানুষ পা দিলে ঘা ওই পায়ে ঘা হয়। পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ডের প্রতিবাদে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগের বিপরীতে প্রশাসনের নীরবতা ঘনীভূত করেছে সংকটকে। প্রতিবাদ করবে গেলে তারা পুলিশের হুমকি দেখায়, ইডে দেখায়, উডে দেখায়। সুস্থ হওয়ার দরকার, আমার পরিবেশ ভালো হওয়ার দরকার। তবে খালে বর্জ্য ফেলার কোনো প্রমাণ পায়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। পেপার মিল থেকে কোনো ধরনের বর্জ্য খালে আমরা নিঃসৃত হতে দেখিনি, নিঃসরণ হতে দেখিনি, যার জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আমরা পরিদর্শন করব, যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। নিজেদের অস্তিত্ব রক্ষায় নদী খাল সহ সব জলাধার সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে সার্বিক সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাজারে হঠাৎ করে ভোজ্য তেল উধাও হয়ে যাওয়ার খবরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারে চট্টগ্রামের খাতুনগঞ্জে যৌথ মনিটরিং এ নেমেছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। অভিযানে কোনো দোকানে ভোজ্য তেলের সন্ধান না পেলেও নিত্য পণ্যের তালিকা টাঙানো সহ রমজানে পণ্যের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। বাজারে ভোজ্য তেলের সংকট নিরসনে মঙ্গলবার আমদানিকারক এবং ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা ডেকেছেন মেয়র এবং জেলা প্রশাসক। সেই সাথে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে মহানগর এবং জেলাকে 21 সার্কেলে ভাগ করে 400 বাজার মনিটরিং অভিযান পরিচালনার ঘোষণা দেন জেলা প্রশাসক। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। রাজধানীর ভাটারার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যু, সিঁড়ির দরজা তালাবদ্ধ থাকার তথ্য। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। রাজধানীর ভাটারার শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে 12:15টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 6তলা ভবনের 2য় তলায় লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের আধ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে। পরে ভবনের 6 তলার একটি বাথরুমের ভেতরে 1 জনের ও সিঁড়ির গোড়া থেকে 3 জনের মরদেহ উদ্ধার হয়। তাদের 4 জনই পুরুষ। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন ছাদে ওঠার দরজা বন্ধ ছিল, এতে আটকে পড়ে ধোঁয়ায় মানুষের মৃত্যু হয়েছে। অগ্নি নির্বাপন পরিকল্পনা ও ব্যবস্থা কিছুই ছিল না। রাজুকের নিয়ম মেনে ভবন তৈরি করা হয়নি, সিঁড়ি সরু ছিল। 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশু সহ 2 পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। ভোররাত 3টার দিকে সিদ্ধিরগঞ্জের 2 নম্বর ঢাকেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এই ঘরগুলোর ফ্লোরের নিচ দিয়ে গ্যাসের লাইন রয়েছে, সেখানে লিকেজ হয়ে গ্যাস ঘরে জমা ছিল। আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সামিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী ও শালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের রওশন আলীর মেয়ে জুথি আক্তার ও তার ছোট বোন স্মৃতি। ঘটনার পর থেকে জুথির স্বামী সামিউল ইসলাম পলাতক রয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, 1.5 বছর আগে সামিউল ইসলামের সাথে জুথি আক্তারের বিয়ে হয়। 1 মাস আগে বাবার বাড়িতে বেড়াতে যায় জুথি। এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে সামিউল শ্বশুর বাড়িতে গেলে রোববার রাতে শ্যালক জাহেদ ভুইয়াকে সাথে নিয়ে এক কক্ষে এবং জুথি ও স্মৃতি অন্য কক্ষে শুয়ে পড়ে। রাতে শ্যালক জাহেদ তার দুলাভাইকে খুঁজে না পেয়ে বোনদের কক্ষে গেলে সেখানে 2 বোনের মরদেহ দেখতে পায়। কসবা থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত সহ স্বামী সামিউলকে আটকের চেষ্টা চলছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। স্প্যানিশ লা লিগা রিয়াল সোসিয়েদাদকে 4-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। আবারও বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে।
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিম হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামি মোহাম্মদ মামুনের জামিন মঞ্জুর করেছেন আদালত। হাতিঝিল থানার হত্যা মামলায় ১ নম্বর আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাময়িক বরখাস্ত উপপরিচালক মামুন দুপুরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে বিকেলে আদালত জামিনের আদেশ দেন। এর আগে উচ্চ আদালতে তিনি আত্মসমর্পণ করে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। আদেশে সংক্ষুব্ধ নিহত তামিমের পরিবার। জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তামিমের পরিবার। এবার খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে। প্রিয় দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের ৮ বিভাগের ৩ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরি শেষ সময়ে ৫টা ২ মিনিট, ইফতার ৬টা ৩ মিনিট। চট্টগ্রাম সেহরি শেষ সময়ে ৪টা ৫৭ মিনিট, ইফতার ৫টা ৫৮ মিনিট। রাজশাহী সেহরি শেষ সময় ৫টা ৯ মিনিট, ইফতার ৬টা ১০ মিনিট। খুলনা সেহরি শেষ সময় ৫টা ৫ মিনিট, ইফতার ৬টা ৬ মিনিট। বরিশাল সেহরি শেষ সময় ৫টা ৩ মিনিট, ইফতার ৬টা বেজে ৪ মিনিট। সিলেট সেহরি শেষ সময় ৪টা ৫৬ মিনিট, ইফতার ৫টা বেজে ৫৭ মিনিট। রংপুর সেহরি শেষ সময়ে ৫টা ৮ মিনিট, ইফতার ৬টা বেজে ৯ মিনিট এবং ময়মনসিংহ সেহরি শেষ সময় ৫টা, ইফতার ৬টা বেজে ৫ মিনিট। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতে নির্বাচন। ডিসেম্বর নয়, জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া একটি দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। ঈদের পর বিভাগীয় সমাবেশ সহ নতুন কর্মসূচি ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। ইসিতে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমের উদ্যোগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল। দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও মুক্তচিন্তার প্রতীক হিসেবে স্বীকৃতি। এবং দুবাইয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া। সেমি ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।